আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাচাতো ভাই রোমান্টিক অত্যাচার গল্পের ৯ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। আজ শুক্রবার, শাদি ব্যতীত বাকিদের অবসরের দিন। ছেলেটা ছুটি পায় কেবল রবিবার, যেখানে পুরো বাড়িটাই ওই দিন সবাই হৈ হৈ করে মাতায়। সেখানে সাদীপ খাটুনি খাটে অফিসে। জবা বেগমের মন খারাপ হয় মাঝে মধ্যে। সন্ধ্যে সবার চায়ের আড্ডায় ওই দিন সবাই যোগ দেয়। সেখানে তিনি ব্যতীতভাবে মিস করেন ছেলেকে। আজও এর ব্যতিক্রম কিছু ঘটবে না ভাবা প্রত্যেকটি সদস্য ভুল প্রমাণিত হলো। খাবার টেবিলে ধূসরসহ পরিবারের সকলকে একসাথে দেখে গতকাল রাত থেকে তাদের শিকদার বাড়ি যেন ফিরে গিয়েছে স্বাভাবিক রূপে। সবাই একসাথে খাচ্ছে, কথা বলছে, গল্প করছে। এই দৃশ্য বিমোহিত গৃহিণীরা দ্বিগুণ উৎসাহ নিয়ে আজ সকালের নাস্তা তৈরি করলেন তারা। বহুদিন পর সকালের নাস্তার টেবিলে ধূসর, আমজাদ শিকদার সহ বাকি ভাইয়েরাও বসবেন। এ আনন্দ বলার মতো নাকি। চুলোয় পরোটা সেকে একটা পাহাড় সমান বানালেন সুমনা বেগম। হটেপটে ধরেছেন আর দোয়া হাতে দুটো বই এনে রাখলেন টেবিলের মাঝখানে। পিউ চোখ ডুলে হাই তুলতে তুলতে এসে বসেছে। রাদীপ হুটোপুটি করে ছুটে এসে বসে গেল তার পাশের কেদারায়। অমনি পুষ্প নাক মুখ কুচকে বলল, এই তুই দাঁত ব্রাশ করেছিস রাদীপ? রাদীপ কাচুমাচু করলো। পুষ্প খ্যাক খ্যাক করে উঠল সাথে সাথে। ইয়াক, তুই এত অপরিষ্কার হচ্ছিস কেন দিন দিন? যা এক্ষুনি গিয়ে মুখ ধুয়ে আয়। সকাল সকাল চৌরাঙানি খেয়ে মুখ কালো করলো রাদীপ। পিউ মায়া দেখিয়ে বলল, থাক আপু, বকিস না, ছোটো তো, বোঝেনি কোন মেয়ের লম্বা চুল সুন্দর সেসব ঠিকই বোঝে। রাদীপ, তুই উঠবি? তোকে চোখের সামনে দেখে আমি খেতে পারবো না। ছি। পুষ্প স্বাভাবিক এটা। বমি শব্দটা শুনলেও নাকি বমি হয় তার। সামর্থ্যম অপরিচ্ছন্ন বিষয় তার কাছে রেহা পাবে না। পিউ মুখ ফুলিয়ে শ্বাস ফেলে রাদীপকে বলল, চল মুখ ধুয়ে দিই তোকে। রাদীপের ঠোঁটে হাসি ফুটে। বয়স 10 হলেও কুলি করতে গেলেও জামা ভিজিয়ে ফেলেছে। মা কত বকে নিয়ে তবুও সে পারে না। অথচ রাদীপ বাচ্চাকাল থেকে শুনে এসেছে এ বয়সে তার ধূসর ভাই বড় মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কথাটা যতবার জবা বেগম তাকে শোনান, সে অপমানিত বোধ করেন। উল্টা মন দিয়ে ভাবে, বড় ভাইয়ের মতো জিনিস কী করে হওয়া যায়। পিউ রাদিফের হাত মুঠোয় ধরে ফের উপরে নিয়ে চলল। পথে দেখা হলো সাদিফের সঙ্গে। দেখা মাত্র দাঁড়িয়ে গেল পিউ। প্রত্যেক দিন সাদিফ একেবারে অফিসের জন্য পরিপাটি হয়ে নামে। সেখানে আজ মাথার চুলগুলো এলোমেলো দেখে অবাক হয়ে বলল, এ কি, আপনি অফিসে যাবেন না আজ? পাল্টা অবাক সাদিফও হলো। গতকাল দরজা পেটিয়েও যে মেয়ে খুললো না, সে আজ নিজ থেকে কথা বলবে এটা তো ভাবেনি। আস্তে করে বলল, না, শরীরটা ভালো লাগছে না। পিউ চিন্তিত কণ্ঠে বলল, সে কি হয়েছে? সেজো মাকে বলে আসি দাঁড়ান। পিউ নামতে নিলে সাদিফ থামিয়ে দেয়, না দাঁড়া, যেতে হবে না। পিউ থামলো। সারিফ রয়েশ হয়ে বলল, কালকের ব্যাপারে রাগ করেছিলি? আমি আসলে। পিউ মাঝপথে মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ধুর, ওসব কোনো ব্যাপারই নয়। কালকের ব্যাপার কাল চলে গেছে, আমি মনেই রাখিনি। সারিফ চোখ বড়ো করে বলল, সত্যি তুই ভুলে গেছিস? ভুলে না গেলে কি আপনার সাথে কথা বলতাম? হ্যাঁ, একটা কথা ঠিক, আপনার কাছে প্রথমবার বকে খেয়ে আমার ভীষণ খারাপ লেগেছিল, কেঁদেওছি। কিন্তু পরে আমার সব ভুলে গেছি আমি। মনে মনে বলল, না বলে উপায় আছে? আমার ডেয়ারি মিল্ক যা সারপ্রাইজ দিয়েছে কাল, সেই খুশিতে দিন দুনিয়া ভুলে গেলেও কম হবে। সাদীপ খুশি হয়ে গেল, ঠোঁট চাওড়া করে হেসে বলল, যাক ভালো হয়েছে, তুই কিছু ধরে বসে নেই। আচ্ছা বাদ দে ওসব। এই চশমার ফ্রেন্ডে আনিয়েছি কাল, কেমন হয়েছে? পিউ বলল, সুন্দর হয়েছে। দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ জুড়ে বাসায়। রাদীপ অধৈর্য হয়ে বলল, কিন্তু সাদীপের সামনে চটপট করা যাবে না। পিউ মার পরের সম্ভাবনা আছে পাতে। তাই আস্তে ধীরে পিউর হাত টেনে বলল, চলো না পিউ আপু। পিউ মাথা দুলিয়ে বলল, চল। সাদীপের পাশ কাটিয়ে চলে গেল দুজন। সাদীপ সেদিক চেয়ে মুচকি আসলো। ফুরফুরে মেজাজে লাফ দিয়ে নামলো সিঁড়ি থেকে। জবা বেগম গ্লাসে ফলের রস ঢালছিলেন। ছেলের হাসি দেখে মুখ খুঁচকে ভ্রু কুচিয়ে বললেন, কী খবর আব্বা, খুশি লাগছে কেন এত? সাদীপ চেয়ারে বসতে বসতে বলল, সাত সকালে মন ভালো করার মতো ঘটনা ঘটলো, খুশি হব না আম্মা? পুষ্পা আগ্রহী হয়ে বলল, কী ঘটেছে ভাইয়া, আমাকেও বলো না শুনি। সাদীপ চোখ ইশারা করে বলল, এদিকে আই। পুষ্প তৎক্ষণাৎ কানটাকে এগিয়ে ধরলো, উচ্চেজিত সে। অথচ সাদীপ ফিসফিস করে বলল, টপ সিক্রেট। পুষ্পর চেহারা চুপসে যায়, ভ্রুকুচকে তাকাই। পরপর চেতে বলে, তুমি একটা জাতা। ওর চেহারা দেখে হুয়া করে হেসে ওঠে সাদীপ। হাসতে হাসতে একটা চাটিও বসাই পুষ্পর মাথায়। পুষ্প ডলতে ডলতে ঠোঁট উল্টাই। নাস্তার টেবিল জমে ওঠে দুজনের খুনসুটিতে। জবা বেগমের অধর্গণ হাসির ভরে মুগ্ধ নয়নে দেখেন পুষ্প আর সাদীপের কাণ্ড। হঠাৎই মনের কোনায় একটা অদ্ভুত ভাবনা নাড়া দিল। সে মুহূর্তে সিদ্ধান্ত নিলেন তিনি পরিবারের বন্ধু আরও দৃঢ় করার চমৎকার উপায়টাও ভেবে ফেললেন। আমজাদ শিকদার টেবিলে উপস্থিত থাকলেও জায়গাটা ভীষণ চুপচাপ থাকে। বাচ্চারা দুষ্টুমি করে না, একে অন্যকে খেপায়ও না, হা হা হি হিও হয় না। শুধু আসে চামচ নাড়ার শব্দ, সাথে রিক্ত খাবার চুকচুক করে চিবই। শব্দ করে গেলে পুষ্পের এতেও সমস্যা। সে বহুবার কান চিপে ধরে বাচ্চাটাকে সতর্ক করেছে, এভাবে শব্দ করে খাও না সোনা, আস্তে খাও। রিক্ত পায়তা দিলে তো সে তো তার মর্জির মালিক, আর প্রতিবার ওর বসতে হবে পুষ্পর পাশে, তাতে টেবিল লাগালে পাক বা না পাক। আজও পুষ্প বিরক্তি সমেত এক কানে আঙুল গুজে খাচ্ছে। হঠাৎই এর মধ্যে আমজাদ শিকদার জিজ্ঞাসা করলেন, তোমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরিয়েছে না?
পুষ্প চমকে তাকালো, আমতামতা করে বলল, হ্যাঁ মানে না আসলে বেরিয়েছে। মিনা বেগম ভ্রু কুঁচকে বললেন, বেরিয়েছে? কবে বের হলো? সেদিন যখন জিজ্ঞাসা করলাম বললি তো বের হয়নি। পুষ্পর বুক ধুকপুক করে কাঁপছে। রেজাল্ট বেরিয়েছে গত সপ্তাহে। এত অবনদ্য রেজাল্ট এসেছে যে কাউকে দেখানোর মুখ অবধি নেই। হুটহাট জীবের ডগায় মানানসই উত্তর পেল না সে। ভাবি চিনতে বলল, তখন দেয়নি তাই বলেনি। আমজাদ শিকদার বললেন, তোমার ভার্সিটি থেকে আমাকে ফোন করেছিল, বলেছে একবার দেখা করতে। পুষ্পর মাথা ভনভন করে উঠল, চোখের সামনে ঝাপসা ঝাপসা দেখলো ক্ষণস্বর, ভিজতে ডুবানো আঙুল কাঁপছে। আমজাদ শিকদার শুধালেন, হঠাৎ ডাকলো যে, কোনো সমস্যা? পুষ্প কি বলবে কি করবে মাথায় কিছু ঢুকলো না। ভয়ে ভয়ে একবার মায়ের দিকে তাকালো। মিনা বেগম ভ্রুকুচকে বললেন, কি হয়েছে? কথা বলছিস না কেন? পিউ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোনের প্রতিটি অভিভক্তি নিরীক্ষণ করে যা বুঝলো, ডাল মে কুচ কালা হ্যাঁ, আগ বাড়িয়ে নরম স্বরে বলল, আমার মনে হয় পড়াশোনা নিয়ে কিছু বলবে। আব্বু, তুমি কি আব্বুর ভার্সিটিতে যাবে? তুমি তো ভীষণ ব্যস্ত, তাই তোমার জায়গায় মেজো যাচ্ছ গেলে হয়তো ভালো হতো। পুষ্প চেহারা ঝলমল হলো, বোনের প্রতি কৃতজ্ঞতায় চোখ জলজল করে উঠল। আবদার শিকদার গেলেও সে নিশ্চিত তার মেজো চাচা মাটির মানুষ, শুধু একটু অনুরোধ করলেই গলে যাবেন। রেজাল্টের কথা কাউকে জানাবেন না। পুষ্পটাও সাই দিল, বলল, হ্যাঁ আব্বু, চাচুকে নিয়ে যাই। তোমার চাচু যেতে পারবে না, বিকেলের দিকে কুমিল্লা যেতে হবে, ফিরতে ফিরতে কাল রাত হবে মা। আবদার শিকদার মনে পড়লো, এমনই ভঙ্গি করে বললেন, ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম ভাইজান, ভাগ্যিস মনে করালে। হ্যাঁ গো, আমার ব্যাগপত্র একটু গুছিয়ে রেখো। স্বামীর কথায় রুবাইদা বেগম ছোট করে বললেন, আচ্ছা। পুষ্পর ও ফলিত মুখশ্রী বিয়ে যায়, ভীতকণ্ঠে শুধালো, তাহলে তুমি যাবে আব্বু? আমারও সময় হবে না, তাই আমি চাচ্ছিলাম ধূসর যাক তোমার সাথে। কি ধূসর? পারবে না? কথাটার স্থানই জমে গেল পুষ্প। ধূসর যাওয়া মানে তার ইহকাল সেখানে স্থগিত। এতক্ষণ নীরব শ্রোতায় ভূমিকায় থাকা ধূসর তাকালো। আমজাদ শিকদার ফের শুধালেন, যেতে পারবে না পুষ্পর সাথে? ধূসর তার সাধ্য ঘুম ভাঙা ফিরাট কণ্ঠে জবাব দিল, কাল তো অফিস যাব ভেবেছিলাম। হ্যাঁ যেও, সমস্যা নেই। প্রথম দিন কিছুদিন থেকেই হ্যাঁ যেও, সমস্যা নেই। প্রথম দিন কিছুক্ষণ থেকেই চলে এসো, এরপর পুষ্পকে সাথে নিয়ে যেও, কেমন? পুষ্প পিউ একচোটে মাথা জাগালো, বিড়বিড় করে প্রার্থনা করলো, না না। কিন্তু ধূসর তাদের হতাশ করে দিয়ে বলল, ঠিক আছে। পুষ্প আহত চোখে পিউর দিকে তাকাই, সেও করুণ দৃষ্টিতে তাকিয়ে পুষ্প নিজের গলায় হাত দিয়ে ছুরির মতো পোষ মেরে বোঝালো, শেষ আমি। হ্যাঁ রে সাদীপ, তুই এত আসতে খাচ্ছিস কেন বাবা? 10টা বাজে, অফিসে দেরি হবে না? সাদীপ খেতে খেতেই জবাব দিল, এখন থেকে শুক্রবার ছুটি ফাইনাল করবো মা। রবিবার বাড়িতে একা থাকি, চাচুরা থাকেন না, ভালো লাগে না আমার। জবা বেগম হৈ হৈ করে বললেন, তাই? তাহলে তো খুব ভালো হবে। সাদীপ হাসলো বাকিরাও। কাল থেকে সব ভালো ঘটনা ঘটছে বাড়িতে। ধূসর আর চোখে একবার তাকালো, শুধু চোখাচোখি হলো সাদীপের সহিত। সেকেন্ডে সে চোখ ফিরিয়ে আনলো। ধূসরও কেউ কিছু বলেনি, উত্তর করেনি। তবুও মুহূর্তে পরিবেশ ভেতর ভেতর পাল্টে গেল। পুষ্পকালে হাত দিয়ে বসে পাশে অসহায় মুখে পিউ, সেও ভারী চিন্তায়। পুষ্পর সিজিপি 3 কম এসেছে, এই কিছুদিন হলো শুনেছে কথাটা। দুশ্চিন্তা এখানেই। বাবার পরে তাদের কাছে দ্বিতীয় বাঘ ধূসর। রেজাল্ট কার্ডের এই দশা দেখলে পুষ্পর যে কী অবস্থা হবে কে জানে। পিওর মনের কথাটাই যেন শুনে ফেললো পুষ্প। হা হুতাশ করে বলল, দেখিস পিউ, কাল রেজাল্ট দেখার পরপরই ধূসর ভাই আমায় ঠাস করে চটকানা লাগাবেন, আর আমি ঠাস করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যাব। পিউ মাথা দোলালো সামনে পেছনে। কথাটার সঙ্গে সেও একমত। ধূসর পড়াশোনার ব্যাপারে প্রচণ্ড স্ট্রিক্ট। এরকমটা হয়েছিল সাদীপ ভাইয়ের বেলায়। সাদীপ স্কুলে থাকাকালীন ক্লাস টেস্টে ফেল করেছিল। তার আগের রাত পুরোটা জেগে ক্রিকেট ম্যাচ দেখেছে সে, আর সেই ঘুমটা পুষিয়েছে পরীক্ষা দেওয়ার সময়। একই স্কুলে পড়তো বলে ধূসরের কানে কথাটা আগিয়ে গিয়েছিল। আর সঙ্গে সঙ্গে তখন দাবাং চট বলল সারিফের গালে। সারিফ তখন সবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ধূসরের পক্ত থাপ্পড়ে সে রাতে এলো ধুমঝড়। জবাগে বেগম রাত জেগে ছেলের মাথায় জলপট্টি দিলেও ধূসরকে একটাও কথা শুনলেন না। উল্টা রুবাইদা বেগম যখন ছেলেকে ধমকাতে গেলেন, তিনি সাফাই গিয়ে বললেন, বড় ভাই ছোট ভাইকে শাসন করেছে আপা, এত দোষের কী আছে? পিউ তখন ছোট থাকলেও পুষ্পর সে কথা স্পষ্ট মনে আছে। তার জন্য ভয় গুটিসুটি হয়ে আছে প্রাণটা। হঠাৎ বালিশের তলা থেকে ফোন ভাইব্রেট হওয়ার শব্দ এলো। পিউ বসেছিল কাছেই। ফোন ধরার জন্য হাত বাড়াতে গেলেই পুষ্প হন্তদন্ত ভঙ্গিতে চেপে ধরলো। পিউ ভ্রুকুচকে তাকাতেই বলল, ধরিস না? কে না কে? হ্যাঁ তো দেখি না কে, মামা বাড়ি বা খালামানিরা কেউ হলে? না না, ওনারা এ সময় ফোন করবে না, আর করলেও বা আমার কি এখন কথা বলার মতো অবস্থা আছে বল? আমার চিন্তায় চোখের নিচে কালি পড়ে গেছে। এই দেখ। পিউ মুখ কুচকে বলল, মিথ্যুক, একদিনে চোখে কালি পড়ে কারো? পিউষ্প দুঃখী দুঃখী মুখ করে বলল, পরে পরে আমার মতো অবস্থায় বললে তখন বুঝতি। পিওর মায়া হলো, মন খারাপ করে বলল, বুঝতে পেরেছি, কিন্তু কি করব, আমি চেষ্টা তো করেছিল। বলতে বলতেই থেমে গেল পিউ, পরপর উদ্বেগও নিয়ে বলল, এই একটা কাজ করলে কেমন হয়? আমি গিয়ে যদি ধূসর ভাইকে অনুরোধ করি?
ধর খুব বিনয় করে বলি, ধূসর ভাই আপনার হাতে ধরি, পায়ে পড়ি, আপুর সাথে যাবেন না তাহলে? প্রস্তাবটা প্রচণ্ড বকাবকা হলো, উপায় না দেখে সায় দিল পুষ্প। বলল, হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়, যে এখনই গিয়ে বল। পিউ ক্ষণকাল থেমে বলল, এখনই? হ্যাঁ, শুভ কাজে দেরি কিসের? আমি নিশ্চিত তোর অনুরোধ ধূসর ভাই ফেলতেই পারবেন না, যা না প্লিজ। মধ্যের কথাটা পিওর বেশ পছন্দ হলো। ধূসর তার অনুরোধ ফেলতে পারবে না, এই লাইনটা ভীষণ মনে ধরেছে। পুষ্পর কথার ছলে বললেও পিওর প্রেমিকার হৃদয় নিজের মতো ভেবে শক্তিশালী হলো। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে, বুকে সাহস জুগিয়ে লম্বা করে দম নিয়ে বলল, যাচ্ছি। পুষ্প উৎসি হয়ে বলল, যা যা, আমি আছি এখানে, ভয় নেই। পিক মুখ বাঁকালো, যাচ্ছে ওর হয়ে অনুনয় করতে, আর সে বলছে ভয় নেই। সে নিজেই ডরে আদমোরা, সে আবার আরেকজনকে সাহস দেয়, তবে বলল না কিছু। ধূপধাপ কদমে ঘর ছেড়ে বের হলো। পুষ্প ঘাড় নিচু করে দেখলো পিওর চলে যাওয়া, ওর অবয়টা আড়াল হওয়া অবধি অপেক্ষা করলো। যে মাত্র বুঝলো পিউ চলে গেছে, ঝটফট বালিশের নিচ থেকে ফোন বের করলো। তখন এক নাগারে কল বাজছে। পুষ্প তড়িঘড়ি করে রিসিভ করে বলল, বাবু জানো কি হয়েছে? ধূসরের ঘরের দরজায় এসে ব্রেক কষলো পিউ। গতবার ধূসর সতর্ক করেছিল এই ঘরে না আসতে, আর সে নির্লজ্জের মতো আবার এলো। সেদিনই তো প্রতিজ্ঞা করেছিল এই ঘর মুখো হবে না আর। সেখানে খুব দোটানা ঘরে ধরলো তাকে, ঢুকবে না কি ঢুকবে সে ভেবে ভেবে কাটিয়ে দিল কিছুক্ষণ। তারপর যুক্তি সাজালো, আমি তো নিজের জন্য আসিনি, এসেছি আপুর জন্য, অন্যের জন্য। ও প্রতিজ্ঞা ভাঙলে পাপ হবে না। তখন পিওর খেয়াল পরে ধূসর ঘরের দরজা হা করে খোলা। পিউ কপাল কুচকালো, উনি কি ভেতরে নেই? দু হাতে পর্দা আগালে দাঁড়িয়ে খরগোশের মতো ঢুকিয়ে দিল ভেতরে। পুরো কক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বোলালো পিউ। একটা সময় কক্ষের টান টান বিছানার চদরের দিকে চেয়ে আওড়ালো, কবে যে ওখানে আমিও ঘুমাবো। আচমকা পেছন থেকে কেউ ভারী সরে বলল, হয় ভেতরে ঢোক, না হয় দরজা ছাড়। পিউ কেঁপে উঠে ভড়কে যাই। বিদ্যুৎ বেগে পেছন ফিরে দেখে ধূসরকে দেখে লজ্জা পাই, মনে প্রশ্ন জাগে, ধূসর ভাই কি আমার কথা শুনে ফেললেন? ধূসর স্বাভাবিক, পিউ নিশ্চয়তা পেল ধূসর শোনেনি কিছু। আস্তে ধীরে দরজা ছেড়ে একপাশে সরে দাঁড়ালো। সদ্যরে পড়ার মতো চেহারা তার। ধূসর পাশ কাটিয়ে রুমে ঢুকলো, হাতে ধোয়া ওটা কফি মুখ। পিউ ঠাই দাঁড়িয়ে রইলো, বলতে আসা কথাটা কী দিয়ে শুরু করবে সাজাতে পারলো না। তখনই ধূসর বলল, পিউ। পিউ সদযোগ্যত হয়ে তাকাই। ধূসর সহজে এভাবে ডাকে না, এই ডাকে আফিমের ন্যায় মেশানো কিছু নেশা। শুনলেই তার হার্টবিট থেমে আসে। পিউ ঢোক গিলে ক্ষীণস্বরে উত্তর পাঠাই, হুম। ধূসর বলল, ভিতরে আই। পিউ ঢুকলো না, তখনও দাঁড়িয়ে। ধূসর ঠোঁট কামড়ে অল্প হেসে বলল, ভয় নেই, তোর কান ধরার কথাটা বলবো না কাউকে। পিউ পাপড়ি ঝাপটে বলল, সত্যি? সত্যি বলার আগে হলেই বলে দিতাম, বিশ্বাস করলে কর, না করলে যা। সোজা সাপটা কাটখাট উত্তর পেয়ে পিওর গায়ে লাগলো না। সে উদ্রগামী পায়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, না না করি তো বিশ্বাস। ধূসর কফি মুখে চুমুক দিয়ে বলল, কিছু বলবি? পিওর উদ্দোলিত মনোভাব কমে আসে, বলতে তো অনেক কিছুই চাই। এই বাক্যটা এই বেটা কি শুনবে? ঘাড় চুলকে বলল, না মানে হ্যাঁ। ধূসর ভ্রু কুচকায়, কোনটা ধরবো, হ্যাঁ নাকি না? পিউ সহজতার চোখে দেখালো, হাত কচকে বলল, ধূসর ভাই বলছিলাম যে। ধূসর প্রথমধ্যেই রাজবাড়ি কণ্ঠে সুরে দিয়ে বলল, হোয়াট ধূসর ভাই পিউ, তোকে না বলেছি ভাইয়া বলে ডাকতে। পিউ শব্দ বাক্য গিলে ফেললো সব, মাত্রাতিরিক্ত ব্যক্ত হলো কথাটাই। চোখ নেমে বিড়বিড় করে বলল, জীবনে আপনাকে ভাইয়া ডাকবো না আমি, ওইটুকু ভাই বলি, তাই দ্বিধায় পড়ে। কী যেন বলছিলি? পিউ তাকালো। ধূসর ততক্ষণে কম্পিউটারের মনিটর চালু করে বসেছে। ধূসরের এই নিরুদ্বেগ ভাবমূর্তি দেখে আরও গুলিয়ে গেল সে। সিদ্ধান্ত নিল মুখ না খোলার। পুষ্পর হয়ে ওকালতি করতে এসে দেখা গেল শেষে ওর মাথাটাই নেই, এসব তার দ্বারা হবে না। কিছু না বলে ঘুরে হাঁটা ধরলো বেরোনোর উদ্দেশ্যে। হঠাৎই বিছানার পাশে দেওয়ালের দিকে চোখ পড়ল। সে মুহূর্তে কদম স্থিত হয় তার। সম্পূর্ণ নতুন একটা পেন্টিং ঝুলছে সেখানে। দুটো ডাগর ডাগর কাজল পরে চোখ, যেন জীবন্ত চাউনিতে চেয়ে। নাওয়ার ঠোঁট কিছুই নেই, এমনকি কপালও না। পিউ কৌতূহলী হয়ে বলল, এটা কবে কিনলেন ধূসর ভাই? পেছন থেকে জবাব পেল, কিনিনি, বানিয়েছি। পিউ আর কিছু বললেন না, একজনের পেন্টিংয়ের দিকে চেয়ে থাকলো। দেখতে দেখতে চোখ পিটপিট করলো। এই আঁখি যুগল ভীষণ চেনা, পরিচিত লাগছে। ধরবে ধরবে করেও ধরতে পারছে না। পিউ মনপ্রাণ দিয়ে চেষ্টা করলো চেনার। আখ্যানের পিঠের উপর উষ্ণ কিছুর স্পর্শে থরথর করে শরীর কাঁপনি দিল। কারোর উত্তপ্ত শ্বাস প্রশ্বাস আছাড়ে পড়ছে তার ঘাড়ে, পিঠের উপরিভাগে। পিউ বরফের নেই শক্ত হলো। প্রথমবারের মতো ধূসর এত কাছে এসে দাঁড়ানোয় হৃস্পন্দন তিনগুণ জোরালো হলো। বুকটা ধড়াস ধড়াস করে লাফিয়ে বেড়াই। দেখতে দেখতে ধূসরের হাত তার চুল ছয় পরপর নেমে আসে গলার কাছটাই, বহু কাঙ্ক্ষিত স্পর্শে। পিউ অবশ্যই চোখ বুজে ফেললো। সে ব্যস্ত ধূসরকে অনুভব করতে। আচমকা কানে টান পড়লো। ধূসর দৃঢ় হয়ে কানটা খিসে ধরে বলল, তদন্ত অনেক করছিস, যা গিয়ে পড়তে বস। চিরচেনা পুরনো ধমক। মুহূর্তেই পিওর সব অনুভূতি থিতিয়ে গেল। হতভম্ব হয়ে হা হা করলো ধূসরের দিকে। ধূসর চোখ গরম করে বলল, যা।
পিওর দুঃখে কষ্টে মেঝেতে চিত হয়ে পড়তে মন চাইলো তখন। কোথায় ভাবলো সিনেমার মতো রোমান্টিক ঘটনা ঘটবে একটা, নায়করা যেমন নায়িকাদের পেছন থেকে এসে জড়িয়ে ধরে এখনই ধূসর তাই করবে, সেই প্রস্তুতি নিচ্ছিল। পিওর নাকমুখ ফুলে ওঠে, ঠোঁট ভাঙা ভাঙা হয়, চোখ জ্বালা পোড়া করে। একটা আনরোমান্টিক ছেলেকে ভালোবেসে সে শেষ। তার এক সমুদ্র প্রেমে এই শীতলকালে শুকিয়ে মরুমতি তার এক সমুদ্র প্রেম এই শীতকালে শুকিয়ে মরুভূমি হলো বলে পিউ কষ্টটার বুকটা চেপে ঘর থেকে বেরিয়ে আসে। পুষ্পর ফোনে কথা বলছিল, পিউর পায়ের শব্দ পেতে ফোন কাটলো তাড়াহুড়ো করে। পিউ ঢুকতেই বলল, কাজ হলো? পিওর রাগ সব গিয়ে পড়লো নির্দোষ বেচারির উপর। অল্প কথাটায় জ্বলে উঠে বলল, নিজের কাজ নিজে করতে পারিস না, আমাকে বলিস কেন? অসহ্য। পিউ ঢুকে যাই ওয়াশরুমে, পুষ্পর মাথার উপর দিয়ে গেল সব। সে বলদ বনে চেয়ে রইল সেদিকে। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।